দুজনের চোখে চোখ, চোখে আগুন, আর বেরিয়ে এলো সেই রহস্য যা থেকে পালানো যায় না। জীবনে সবচেয়ে বড় ভুলটা আমরা করি তখনই যখন ভাবি যাকে ভালোবাসি তাকে পুরোটা চিনি, কিন্তু সত্য কখনো কখনো চোখের সামনেই দাঁড়িয়ে থাকে আর আমরা তাকে দেখতেই পাই না। এক দম্পতির জীবনে ঠিক এমনই এক রাতে হঠাৎ বদলে গেল সব কিছু। যে ঘর একসময় ভালোবাসার হাসিতে ভরা ছিল, সেই ঘরই হয়ে উঠল এক অদৃশ্য অন্ধকারের কারাগার। বিশ্বাস, ভরসা আর শান্তি সব কিছু মুহূর্তের মধ্যেই ছাই হয়ে গেল এক অদ্ভুত ঘটনার আগুনে। যে আগুনের সামনে দাঁড়িয়ে তারা দুজন প্রথমবার একে অন্যের চোখে দেখল একটা অন্ধকার, ভয়, অবিশ্বাস, সন্দেহ আর পরস্পরের প্রতি পরস্পরের ঘৃণা, যা কখনো মুখে বলে বোঝানো যায় না। এটা শুধুই অনুভব করা যায়। আজকের গল্প সেই ভয়, সেই অন্ধকার আর সেই সত্যের, যা মানুষকে বদলে দেয় এক মুহূর্তে। চলুন শুরু করি দুজনের চোখে চোখ, চোখে আগুন, আর বেরিয়ে এলো সেই রহস্য যা থেকে পালানো যায় না। আজ আমাদের এই রহস্যজনক গল্পটা। হঠাৎ শোনা গেল দরজায় কড়া নাড়ার শব্দ। চন্দন তখন বিছানায় বসে উত্তেজনায় কাঁপছে, প্রায় থরথর করে। এখন ও কি করবে সেটা ঠিক বুঝে উঠতে পারল না। এক লাফেই প্রায় খাট থেকে নেমেই দরজার একটা পাল্লা খুলে দিয়ে যেন থ হয়ে দাঁড়িয়ে রইল। ওর যেন তখন মনে হলো কেউ যেন সজোরে ওর বুকে একটা কিল মেরে ওর বুকের পাঁজর দুটো বের করে আনতে চাইছে। তাহলে ও কাকে দেখল এত রাত্রে? কাকে দেখে তাহলে ওর মনে হলো সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলো যেন একসাথে সবাই হঠাৎ স্তব্ধ হয়ে যাচ্ছে। সামনে ওর দাঁড়িয়ে আছে এ যে এক অর্ধ উলঙ্গ মহিলা। এমন রূপসী মহিলাকেও আজ ওর কুৎসিত বলেই মনে হলো। কেন? এই হতকুৎসিত মহিলার পরিচয়টা তো আমরা নিশ্চয়ই জানব, তবে চলুন তার আগে আমরা চন্দনের স্ত্রীর ব্যাপারে কিছু জেনে নিই। ওর স্ত্রী চন্দ্রা। চন্দ্রাকে রূপসী বললেও কমই বলা হয়। ওর প্রতিটি অঙ্গে লাবণ্যের চমক। ওর রূপের তুলনা করতে গেলে আকাশের চাঁদ অথবা বনের গোলাপও লজ্জা পাবে। ওর এই রূপের গভীরতা ঠিক যেন ওর নামের মধ্যেই কেউ লুকিয়ে রেখেছে। আর গায়ের রং, ভগবান যেন দুধের সাথে খানিকটা আলতা মিশিয়ে ওর জন্মের সময় ওর সারা গায়ে ঢেলে দিয়েছেন। ফুটন্ত যৌবনের ফর্সা শরীরে এখানে ওখানে ওর নানা ধরনের আগুনের ঝলকানি আর রঙিন হাতছানি। মোহময় যেন ওর পলাশরাঙা দুটি ঠোঁট। ওর তির্যক দৃষ্টিতে ঠিক যেন এক একটা বিদ্যুতের ঝলকানি। টানা টানা দুটি চোখে ও যেভাবে তাকায়, সেই তীক্ষ্ণ দৃষ্টি যে কোনো পুরুষ মানুষের বুকে ভূমিকম্প তোলার পক্ষে যথেষ্ট। ওর রং বেরঙের হাসির ফোয়ারার স্নিগ্ধ শীতল অনুভূতি যে কোনো ভাঙা হৃদয়কেও অন্তত কিছু সময়ের জন্য হলেও জোড়া লাগিয়ে দিতে পারে। কলেজের গণ্ডি পেরোতে না পেরোতেই ভাগ্যের সহায়তায় কোনো এক নামী বেসরকারি প্রতিষ্ঠানে
একটা চাকরি জোগাড় করে নিয়ে ও নিজের সামাজিক মূল্য অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছে। প্রতিদিন 2:10 ডিউটি, দুপুরবেলা 1:45 বাসটা ধরে। সারাদিন ওর যেন দম ফেলারও সময় নেই। সারাদিন বাড়ির কাজকর্ম, তাড়াহুড়া আর ব্যস্ততা, ধকল, হয়রানি আর ঝাঁকুনি। এত অক্লান্ত পরিশ্রম করেও ঘরে ফিরে এসেই ঠিক স্বামীর কাছ থেকে নিজের রূপের প্রশংসাটা আদায় করে নিতে জানত, ঠিক যেমনটা অন্যান্য মহিলারা আশা করে। তবে কোনো সপ্তাহে জরুরি কোনো মিটিং থাকলে ও রাত 12টার আগে কোনোভাবেই বাড়ি ফিরতে পারত না। তবু ওর অন্তরে ছিল এক অরণ্য প্রতিম প্রেম আর ভালোবাসা, যেখানে ছিল একমাত্র এই চন্দনের রাজত্ব। আর চন্দনও ওর স্ত্রীকে জীবনের সব রকম অন্ধকারের মধ্যেও ঠিক খুঁজে পায়। এই তো ওদের দুজনের বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস হলো। ভালোবেসে বিয়ে করে এখন ওদের আনন্দ অনুভূতির এক রসময় ফুরফুরে জীবন। চন্দনের রোজগার বলতে তেমন কিছু আহামরি ছিল না। ও অন্য একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করত বটে, কিন্তু মাসের শেষে ও হাতে পেত মাত্র 1,000 টাকা, খুব বেশি হলে। আর চন্দ্রার মাসিক আয় সেই তুলনায় কিছুটা বেশি হবে, হয়তো ওই 1,025 টাকা মতো। তবু চন্দন ছিল চন্দ্রার কাছে সারা দুনিয়ার আলো। দুইজনের সংসারে দিনগুলো ওদের বেশ ভালোভাবেই কেটে যাচ্ছিল। সংসারে তখন ওদের মেঘের আড়ালে উঁকি মারা চাঁদের রূপালী হাসি। ওরা কেউ সেদিন ভাবতেও পারেনি যে সেই রূপালী হাসির আড়ালেই হয়তো লুকিয়ে থাকতে পারে কোনো প্রবল ঝড়ের গর্জন। প্রত্যেক দিন চন্দ্রা সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ঘরে ফিরত নিস্তেজ হয়ে, আর ওকে দেখেই চন্দনের বুকের ভেতরে লুকিয়ে থাকা যৌবনের উন্মাদনা যেন দপ করে জ্বলে উঠত। অনেকবার চন্দন লক্ষ্য করেছিল যে চন্দ্রার সারা গা থেকে ভেসে আসছে কেমন যেন একটা দামি সাবানের চাপা গন্ধ। ঘামের লবণাক্ত আবেদন মনে করে ও বিষয়টাকে প্রতিবারই এড়িয়ে গেছে। ক্ষুধার প্রত্যাশা নিয়ে নীরবে চন্দনের 2 হাত বারবার চাইতো এক রোমাঞ্চ আলোড়ন সৃষ্টি করতে, কারণ বুকে তখন ওর চলছে সমুদ্র মন্থন। অনুভবের মাধ্যমে চন্দন মনে করত এখন ও ঠিক খুঁজে বের করে নিয়ে আসতে পারবে ভূখণ্ডের সব থেকে শক্তিশালী আগ্নেয়গিরির প্রবল উন্মাদনা। তাই তৃষ্ণার্ত চোখ নিয়ে কখন যেন চন্দনের হাত দুটো এগিয়ে যেত ওর দাবানলের সেই আগুনটা একবার নিভিয়ে দিতে। কিন্তু ততক্ষণে চন্দ্রা বিছানায় লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘুমের অজানা জগতে পাড়ি দিয়ে ফেলেছে। নিঃশ্বাসের ছন্দে ছন্দে ওর বুক ওঠানামা করলেও ওকে ডাকলে ওর আর কোনো সাড়াই পাওয়া যায় না। বিয়ে করা সত্ত্বেও বিছানায় উপবাস, তাও আবার মাসের মধ্যে বেশিরভাগ দিনগুলোতেই। এখন যদি কেউ এসে ওর এই আগুনের উষ্ণতাকে একটু কমিয়ে দিয়ে যেত তাহলে তো মন্দ হতো না। এই সব ছাইপাশ ভাবতে ভাবতে কখন রাত্রে ওর 2 চোখে ঘুম নেমে আসে সেটা ও নিজেও বুঝতে পারে না। ঘুম ভাঙলেই চন্দনের মনে হয় একই বিছানায় শয়ন করা সত্ত্বেও ওদের 2 জনের মাঝখানে এত বিশাল দূরত্ব। দীর্ঘ
দীর্ঘদিনের অভুক্ত আকাঙ্ক্ষা, প্রবল তৃষ্ণা, অদম্য অভিমান আর বীভৎস অপূর্ণতা মিলে মিশে যেন পাথর হয়ে ওর বুকের ওপর বসে আছে। ও এখন বেশ ভালোই বুঝতে পারছে যে ও আজ এক অদৃশ্য ভয়ঙ্কর পাহাড়ে আরোহণ করা কোনো দিগ্ভ্রান্ত পথিক। তাহলে কি ও আজ কোনো ভুল ঠিকানায় এসে পড়েছে? এটাই বোধহয় ছিল ওদের সংসারে কোনো কালো ঝড়ের পূর্বাভাস। ওদের জন্যই হয়তো তখন থেকেই অপেক্ষা করছিল অজানা কোনো ভাগ্য বিপর্যয়। নেমে এলো সেই অভিশপ্ত কোভিড লকডাউন। শহর থেকে গ্রামে যানবাহনে ব্যস্ত থাকা রাস্তাঘাট আজ হঠাৎ কোনো দানবের ভয়ে যেন নিস্তব্ধ। পৃথিবীর চেনা ছবিটা যেন কখন বদলে গেল। কর্মস্থানে গিয়ে একদিন চন্দন দেখল ওদের অফিসের গেটের সামনে ঝুলছে একটা লকআউট নোটিশ। হাজারবার ফোন করে মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও একই কথা সবাইকে বারবার শুনতে হচ্ছে, সুইচড অফ, ট্রাই এগেন লেটার। 4,000 মানুষের চোখে তখন শুধুই একটা দুঃস্বপ্ন, কি হবে আজ আমাদের বর্তমান। দিকে দিকে সবাইকে যেন তাড়া করে বেড়াতে লাগলো দুরন্ত ভবিষ্যতের এক অজানা আতঙ্ক। সামান্য বেতনের চাকরিটাও আজ ঘুইয়ে চন্দনের মাথায় যেন হঠাৎ বাজ ভেঙে পড়ল। বাড়ির এক কোণে চন্দন সারা দিন চুপ করে বসে থাকে। মুখে কোনো কথা নেই, চোখে শুধুই যেন এক শূন্যতা। দিনের আলো যেন অন্ধকারের মতো ওদের দুইজনকে আজ গোগ্রাসে গিলতে আসছে। ও ভাবতে ভাবতে অতল সমুদ্রে তলিয়ে যায়। রাত্রে চন্দ্রা বাড়ি ফিরে এসে ওর পিঠে হাত বুলিয়ে বলতো, চাকরিটা চলে গেল তো কি হয়েছে? এত দুশ্চিন্তায় ভেঙে পড়লে চলবে? এইভাবে ভেঙে পড়ো না, আমি তো তোমার পাশে আছি নাকি। আর তাছাড়া সংসার ঠিক কোনো রকম ভাবে চলেই যাবে। খানিক সময় পরে আবার চন্দ্রা বলল, পুরুষ মানুষ তুমি, এইভাবে একদম ঘরের কোণে আর বসে থেকো না, একটু বাইরে বের হও। 5 জন বন্ধুদের সাথে কথা বললেও মনটা অনেকটা হালকা হয়। চন্দন বেশ বুঝতে পারে যে এটা তার সব থেকে কাছের মানুষের মুখ থেকে বের হয়ে আসা একটা সান্ত্বনা বাক্য। এতে যেন চন্দনের আত্মসম্মান বোধ আরো খানিকটা আহত হলো। তবে এক সময় ওর মনে হলো চন্দ্রা তো ওকে খারাপ কিছুই বলেনি। পরের দিন চন্দন ওর পায়ে একজোড়া পুরনো হাওয়াই চটি গলিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল, উদ্দেশ্য শূন্য। পাড়ার একটা চায়ের দোকানে গিয়ে খবরের কাগজে চোখ বুলিয়ে নেবার অজুহাতে ওর সাথে জনা 10-12 ছেলের পরিচয় হলো। পকেটে হাত দিয়ে ও তখন দেখলো ওর পকেটে 50 টাকা পড়ে আছে। অনেকেই মনে করে বন্ধুত্বের প্রথম পর্ব হলো চা বা সিগারেট। আসুন একটু চা খাওয়া যাক। উপস্থিত সবাইকেই ও বলল। বন্ধুত্বের আসরটা এবার আস্তে আস্তে বেশ ভালোই জমে উঠতে লাগলো। আরেকজন পকেট থেকে একটা হুইস্কির বোতল বের করে টেবিলে রেখে বলল, এটা তাহলে আমার তরফ থেকেই থাক। এসো সবাই মিলে এবার একটু জমিয়ে মস্তি করি। মদের স্বাদ কি চন্দনের সেটা অজানা। মদকে ও আজ পর্যন্ত কোনোদিন জীবনে প্রশ্রয় দেয়নি। প্রথম দিকে ও মদের ব্যাপারে প্রতিবাদ করাতে ওদের মধ্যে একজন ওকে খোঁচা দিয়ে বলল, কেন চাঁদু,
মদ খেলে বউ কি রাগ করে রাত্রে পাশে শুতে দেবে না বলেছে? আরেকজন মুখে একটা খিস্তি মেরে খারাপ ইঙ্গিত করে বলল, ওর মুখটা দেখ, দেখে মনে হচ্ছে ও যেন আজ অমাবস্যার একাদশী করে এসেছে। চন্দনের আত্মসম্মান বোধে এবার খানিকটা আঘাত লাগলো। বুকের ক্ষতটা সারাতে এসে ওর মনে হলো ক্ষতটা যেন ক্রমশ আরো বেড়েই চলেছে। এবার ও বেশ ভালোই বুঝতে পারলো যে এখানে ওর প্রতিবাদ করে বোধহয় কোনো লাভ নেই, কারণ এই দলের প্রায় প্রত্যেকেই পাঁড় মাতাল। গড়িমসি করতে করতে প্রবল চাপের মুখে ও খানিকটা গলায় ঢালতেই ওর যেন মনে হলো ওর হাত পাগুলো যেন ওর শরীর থেকে খুলে বেরিয়ে আসতে চাইছে। মাথাটা ওর বেশ ঝিমঝিম করছে, পা দুটো মাঝের মধ্যেই কেঁপে কেঁপে উঠছে, চোখ দুটো যেন ক্রমশ অর্ধেকটা বন্ধ হয়ে আসতে চাইছে। নিজের শরীরের উপর এখন ওর আর কোনো নিয়ন্ত্রণ নেই। জনকোলাহলহীন রাত্রে চোখে একটা আবছা অন্ধকার নিয়ে কিভাবে যে ও সেদিন টলতে টলতে বাড়ি ফিরে এলো সেই ব্যাপারে ওর আর কিছুই মনে নেই। রাত্রে আর কিছু না খেয়েই ও বিছানায় ঢলে পড়ে বালিশে মাথা গুঁজে অবশ হয়ে পড়ে রইল। রাত 12টা নাগাদ চন্দ্রা বাড়ি ফিরে এসে দেখল ওর স্বামী অঘোর ঘুমে প্রায় অচেতন। পরের দিন সকালবেলা চন্দনকে ঘুম থেকে কৃত্রিম বকা দিয়ে জাগিয়ে চন্দ্রা অভিমান করে বলল, আমি কাছে না থাকলে তুমি কি এইভাবে না খেয়ে নিজের শরীর নষ্ট করবে? বিছানায় চন্দনের পাশে শুয়ে থেকে ক্লান্ত শরীরেও চন্দ্রা ঠিক খুঁজে পেত একটা আলোর পৃথিবী। ওদিকে আবার চাকরি হারানোর যন্ত্রণা, মদের হাতছানি আর দারিদ্র্যের উত্তাপে চন্দনের ভিতরের মানুষটা যেন ক্রমশ বদলে যেতে চাইল। কবে থেকে যেন এই আড্ডার নেশাটা ওর অন্তরের গভীরে একটা চোরা স্রোত রূপে বইতে শুরু করেছে সেটা চন্দন নিজেও জানে না। আড্ডার প্রাথমিক পর্বটা তো শুরু হলো মদ দিয়ে, এবার ওর জন্য তাহলে আর কি অপেক্ষা করছে? আসুন তাহলে আমরা সেটাও জেনে নিই। একদিন ও সেই আড্ডায় গিয়ে দেখল ওদের মধ্যে কয়েকজন বন্ধু আধ ঘন্টার মধ্যে ওদের পকেটে থাকা 500 টাকার একটা নোটকে 1500 টাকায় ফলপ্রসূ করতে পারছে। এটি চোখের সামনে একটা দারুণ দেখে চন্দনের যেন মাথা ঘুরে গেল। চন্দনের মনে হলো এটা তাহলে কোনো নতুন বন্দি দৈত্যের বাইরে বেরিয়ে আসার আনন্দে হাড় কাঁপানো সেই আশীর্বাদ। অনেক দিন ধরে ও নিজের কাছে 1000 টাকা জমিয়ে রেখেছিল। অনেক অভাবের মধ্যেও ও এতদিন সেই টাকাটা খরচ করেনি। ওর স্ত্রীও এই টাকার কথা জানে না। বন্ধুদের দেখা দেখি সেই টাকাটা ও এবার অন্যদের কথা মতো লাগিয়ে দিল। বাহ, চমৎকার! আধ ঘন্টার মধ্যে একেবারে 4000 টাকা। 4000 টাকা নিয়ে ও সঙ্গে সঙ্গে বাড়িতে ছুটল চন্দ্রাকে অবাক করে দেবার জন্য। প্রবল উত্তেজনা নিয়ে হাঁপাতে হাঁপাতে চন্দন বাড়ি এসে চন্দ্রাকে বলল, ইদানিং আমি একটা নতুন ব্যবসা শুরু করেছি, আমরা কয়েকজন মিলে। আমাকে তুমি কিছু টাকার ব্যবস্থা করে দিলে আমি এইরকম প্রতিদিন একটা মোটা অঙ্কের টাকা নিয়ে হাসি মুখে বাড়িতে ফিরে আসতে পারবো। কথাটা চন্দ্রার বিশ্বাস হলো। ও দেখল এ তো সম্পূর্ণ হাতে হাতে ফল। তখন ওর মনে হলো সহস্র ভুলের মাঝখানে বসে থাকা চন্দনের ভিতরের মানুষটাকে তাহলে চিনতে ও কোনো ভুল করেনি।
দ্বিতীয়বার ব্যাপারটা নিয়ে আর মাথা না ঘামিয়ে চন্দ্রা সরল বিশ্বাসে নিজের কোম্পানির থেকে লোন তুলে 50,000 টাকা চন্দনকে দিল ওদের ব্যবসাকে আরও বাড়াবার জন্য। কথায় বলে লোভ মানুষের বদহজম হয়, হবেই। লোভে বেসামাল হয়ে চন্দন পুরো 50,000 টাকাই জুয়ায় লাগালো, আর তারপর এক ধাক্কায় পকেট খালি করে মুখে কালি মেখে মৃত মানুষের ছায়া হয়ে বাড়ি ফিরে এসে চন্দন বাড়ির এক কোণে লুকিয়ে রইল। মানুষের অধঃপতনের সেই দুর্যোগের মেঘ বোধহয় এইভাবেই ঘনিয়ে আসে। মদ আর অর্থের অপচয়, তাও আবার জুয়ায়। বজ্রাহত হয়ে দুই পক্ষেই শুরু হলো পরস্পরের বিরুদ্ধে বোমা বর্ষণ। চিৎকার, অপমান, কান্নাকাটি, খোঁচা মারা কথা, গালিগালাজ, কিছুই বাদ গেল না কোনো তরফ থেকেই। এইভাবেই পরপর বেশ কয়েকটা দিন ওদের দুজনেই তলিয়ে গেল নীরব বেদনার মিশমিশে কালো অন্ধকারেই। একই ছাদের নিচে বসবাস করা দুইজন মানুষ এখন যেন পৃথিবীর দুই সীমান্তে বসবাসকারী মানুষ। নিজেদের চাওয়া পাওয়া নিয়ে প্রশ্ন তুলে ওরা দুজনের মধ্যে কেউই অন্যজনের অস্তিত্বকে আর মেনে নিতে পারল না। এইভাবেই ওদের সারা মাসের দিনগুলো হু হু করে কাটতে লাগলো। চন্দনের মুখে আর কোনো কথা নেই, চন্দ্রার মুখেও নীরবতার অন্ধকার। সারাটা বাড়ির মধ্যে তখন শুধুই বিরাজ করছে যেন একটা দম বন্ধ হয়ে আসা নীরবতা। চন্দনের আড্ডায় যাবার সেই আগ্রহ এখন অনেকটাই যেন তিথিয়ে পড়েছে। সারাক্ষণ ঘরের এক কোণেই চুপ করে মনমরা হয়ে পড়ে থাকে। চন্দ্রা প্রতিদিন মুখে দুটো ভাত বুঝে নিয়ে নিয়মিত দুপুর 1:45 বাস ধরতে বেরিয়ে যায় বাড়ি থেকে। বের হওয়ার আগে টেবিলে ভাত সাজিয়ে নিয়ম মাফিক মুখে শুধু একটা কথাই বলে যায়, কে নিয়ম? তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যায়। দুইজনের সংসারে এখন একটা গয়ঙ্গচ্ছ ভাব। ওদের দুইজনের হাসিটা কর্পূরের মতো কোথায় যেন উড়ে চলে গেল। একদিন হঠাৎ ওর সেই বন্ধুগুলো এসে ওর বাড়ির দরজায় কড়া নাড়ল। কি গো চাঁদু, মুখটা অমাবস্যার মতো অন্ধকার দেখছি কেন? বউ কি রাত্রে পাশে শুতে দেয়নি? একজন ব্যঙ্গ করে বলল। আমাদের কি এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি বাপধন? অন্যজনের তির্যক মন্তব্য ছিল এটা। চন্দন শূন্য দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইল, কিন্তু ওদের কথার কোনো উত্তরই দিতে পারল না। তখন ওর বন্ধুরা অনুমান করে নিল ও মন থেকে একেবারেই ভেঙে পড়েছে, কিন্তু তবু ওরা চন্দনের সঙ্গ ছাড়তে চাইল না। হঠাৎ ওদের মধ্যে থেকে একজন সঙ্গে সঙ্গে বলে উঠল, জানে না যে আমরা কি জিনিস পাই? ওর মন খারাপের সব রকম দাওয়াই আমাদের কাছে আছে। কিরে, তো সময় কি বলিস? ওর কথা শুনে বাকি সবাই হো হো করে হেসে উঠল। অন্য আরেকজন বলল, আরে ও তো তাও বিয়ে করেছে, রাত্রে অন্তত বউকে জড়িয়ে ধরে শুতে তো পারে। আমাদের ভাগ্যে তো সেই সুখটাও লেখা নেই। চন্দন এবার একটা লম্বা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর ও তার কথায় জবাব দিতে গিয়ে বলল, আমার কপালে ও সুখটা লেখা নেই রে। আমার বউ বিছানা রং করা আমার ভাগ্যেও নেই রে। ওদিকে চন্দ্রাও নীরবতার মধ্যে যেন দিন দিন হাঁপিয়ে উঠছে। যা হোক,
কিছু তো একটা করতেই হবে। চন্দনের মন মানসিকতার দিকে নজর দেওয়া ওরই তো একটা কর্তব্যের মধ্যে পড়ে। ও মনে মনে ভাবল, তাই ওদের সম্পর্কের বাঁধনটা যাতে আলগা হয়ে না পড়ে সেই দিকে ও আবার একটু দৃষ্টি দেবার চেষ্টা করলো। আমাদের এই ঝগড়া তো আর এবার জীবনে প্রথম নয়। চন্দ্রা চন্দনকে জড়িয়ে ধরে বলল। একটুখানি থেমে তারপর ও আবার বলল, আরো কতবার তো আমাদের মধ্যে ঝগড়া অশান্তি হয়েছে, এবার তাহলে কি আমাদের ভালোবাসা হারিয়ে যাবে চন্দন? তাছাড়া সবার বাড়িতেই তো সংসারে কোনো না কোনো সমস্যা লুকিয়ে থাকে। স্বামী স্ত্রীর এই ভুল বোঝাবুঝি কি সবাই সারা জীবন ধরে নিজেদের মনে পুষে রাখে? এই কয়েকটা দিন তো চন্দন চন্দ্রার মুখ থেকে এই কথাগুলোই শোনার অপেক্ষায় ছিল। অনেক দিন ধরে জমে থাকা বরফ তাই বোধহয় এবার একটু একটু করে বলতে শুরু করল। তারপর আবার নীরবতা, একটা দীর্ঘ নীরবতা আবার যেন গোটা বাড়িটাকে গ্রাস করতে চাইছে। ওরা দুজনেই সেটা অনুভব করল। কিছুক্ষণ পর চন্দ্রাই আবার সেই নীরবতা ভঙ্গ করে বলল, আমাদের বাড়ির থেকে খানিকটা দূরেই আমি শুনেছি একজন স্বনামধন্য তান্ত্রিক মাঝে মাঝে আসে। জাগ্রত ভগবানের বিশেষ আশীর্বাদ প্রাপ্ত সেই তান্ত্রিকের দিব্য জ্ঞানের সেই সত্য সারা অঞ্চলে প্রচার আছে। আমি অনেকের মুখেই শুনেছি ওনার মাহাত্ম্যের কথা। উনি সাক্ষাৎ ভগবান অনেকের কাছে। ইহলোকের যাবতীয় দুঃখ কষ্ট উনি সহজেই দূর করে দিতে পারেন। তাই নানা ধর্মের মানুষ ওনার সাথে দেখা করতে যায়। তোমার ব্যাপারে তার সাথে পরামর্শ করার জন্য আমি কিছু টাকা পয়সা অনেকদিন আগে থেকেই সংসারের খরচ বাঁচিয়ে জমিয়ে রেখেছি। ভাবছি এবার একদিন আমরা দুইজন মিলে তার সাথে দেখা করতে যাব। দেখবে তোমার এবার ঠিক একটা ভালো ব্যবস্থা হয়ে যাবে। চন্দ্রা তার দুই চোখ মুছে বলল। চন্দন এবার যেন খানিকটা অস্বস্তিতেই পড়ে গেল, কারণ ও সাত জন্মেও ওঝা, তান্ত্রিক, জ্যোতিষ, গুণী, তাবিজ, কবচ, মাদুলি এইসব কোনো কিছুই বিশ্বাস করে না। যত সব ভণ্ডামি, লোক ঠকানো কায়দা ছাড়া ওর মতে এগুলো আর কিছুই নয়। চন্দ্রার কথাগুলো শুনে তখন ও মুখ খুলে শুধু এইটুকুই বলল, তাহলে এবার আমাকে টাকাটা দাও, আমি ওখানে একাই যাব, আর আজই যাব। তবে আমার সঙ্গে তোমার যাবার কোনো দরকার নেই। হাতে অনেকদিন পর টাকা পেয়ে ওর মাথায় সেই পুরনো আড্ডা মারার পোকাটা আবার যেন কামড় দিতে লাগলো। তাই ও ছুটে চলে গেল ওর সেই পুরনো বন্ধুদের খোঁজে। বন্ধুরাও সবাই অনেকদিন পর ওকে আবার সঙ্গ দিতে পেরে খুশিতে যেন আত্মহারা। সবার চোখে মুখেই যেন একটা উৎসবের মেজাজ। ওরা সবাই মিলে তখন ওর কানে কানে শুধু একটি কথাই বলল, চল আজকে তাহলে আমরা সবাই মিলে এমন একটা জায়গায় যাব যেখানে গেলে কেউ দুঃখ নিয়ে ফিরে আসে না। হাসি মজা, দৌড়ঝাঁপ, লাফালাফি, হম্বিতম্বি করতে করতে সবাই ওরা গলা পর্যন্ত মদ গিলে অপেক্ষায় বসে রইল ওদের আগের দিন বুক করা গাড়িটার প্রতীক্ষায়। চুক্তি অনুসারে যথারীতি গাড়িও চলে এলো নির্দিষ্ট স্থানে। একরকম জোর করেই ওরা সবাই মিলে চন্দনকে গাড়িতে তুলে নিল নেশাগ্রস্ত ওর লাল চোখ দুটো দেখে। গাড়িটা কয়েক মুহূর্তের মধ্যেই হারিয়ে গেল চাঁদের আলো, নির্জন রাস্তা আর ঘন কুয়াশায় অন্ধকারের মধ্যে। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই সেই গাড়ি গিয়ে পৌঁছালো
শহরের প্রাণকেন্দ্র ছাড়িয়ে একদম শেষ সীমান্তে কোনো এক অজানা স্থানে। বৃষ্টি ভেজা রাতে অনেকেই যেন এখানে চোখে একটা নেশা নিয়ে এসে হাজির। চারিদিকে ঝলমলে আলো থাকলেও চন্দন বেশ ভালোই বুঝতে পারল এই জায়গায় ওত পেতে আছে একটা অন্ধ গলির নীরব অন্ধকার জগৎ। বাইরে থেকে জায়গাটা নিঃশব্দ মনে হলেও প্রত্যেকটা ঘরের ভিতরে লুকিয়ে আছে এক একটা পাপের পৃথিবী। গাড়ি থামতেই ও নেমে গেল গাড়ি থেকে সবার আগেই। অন্ধকারের মধ্যে গাড়ির হেডলাইটটা গিয়ে পড়ল ওর সারা মুখে। ওর দুটি চোখে তখনও আতঙ্ক, নেশা, হতাশা আর ক্ষুধার সংমিশ্রণ। এই রাতটা যে অন্যান্য রাত্রির থেকে অনেকটাই আলাদা সেটা এতক্ষণে ও বোধহয় বুঝে গেছে ইতিমধ্যেই। এটা ধোঁয়ায় ঢাকা গনগনে আলোতেও অন্ধকার মিশে থাকা সেই জায়গা যেখানে অনেক মানুষ আসে তাদের নিজেদের দুঃখ ভোলার জন্য। তোমার জন্য সব ব্যবস্থা একদম পাকা করে রেখেছি চাঁদু। ওদের মধ্যে একজন চন্দনকে লক্ষ্য করে বলল। বন্ধুরা সবাই যে যার নিজেদের পছন্দ মতো রুমে চলে গেল, আর চন্দনও ওর বন্ধুদের বুক করা একটা রুমে গিয়ে চুপ করে বসে রইল রক্তিম চোখে, নেশাগ্রস্ত হয়ে, হয়তো কারো অপেক্ষায়। ক্রমশ ওর হৃদস্পন্দন বাড়ছে। আস্তে আস্তে ওর সারাটা শরীর যেন ক্রমশ গরম হয়ে আসছে। চোখে মুখে ওর তখন যেন এক গভীর উত্তেজনা। শ্বাস প্রশ্বাসের গতিও যেন ক্রমশ বেড়েই চলেছে। রাত তখন 12টা। হঠাৎ ওর রুমের দরজায় কড়া নাড়ার শব্দ। তোমার সব দুঃখ আজ আমি দূর করে দেব বাবু মশাই। আজ তুমি এমন স্বর্গীয় আনন্দ পাবে যেই সুখ তোমার স্ত্রীও কোনোদিন তোমাকে দিতে পারেনি। চাপা গলায় ও স্পষ্ট শুনতে পেল। সেই কণ্ঠের আওয়াজে মেশানো ছিল কোনো এক অদ্ভুত রঙিন মাদকতা। প্রতিটি কথায় যেন লুকিয়ে আছে নানা বিচিত্র ইঙ্গিত। আর সেই সঙ্গে ও আভাস পাচ্ছে এক অচেনা গণিকার নিষিদ্ধ উত্তেজনায় কোনো এক অজানা আমন্ত্রণের উত্তাপ। এবার চন্দনের সারা শরীর যেন গরম হয়ে উঠল প্রবল উত্তেজনায়। হৃদয়ের স্পন্দন যেন বেড়ে গিয়ে প্রায় দ্বিগুণ হয়ে গেল ওর। দরজা খুলতে গিয়ে ওর হাত দুটো যেন ঠাট্টার করে কেঁপে কেঁপে উঠল। ওর মনে তখন জ্বলছে শুধুই এক উৎকণ্ঠার আগুন। অনেক দিন ধরে ওর বুকে জমে থাকা সেই ক্ষুধা আর পিপাসার আর্তনাদ ও যেন সব একসঙ্গে শুনতে পাচ্ছে ওর দুই কানে। ও এবার ওর কান দুটো আরো খাড়া করে শোনার চেষ্টা করল। ওর ধমনীর মধ্যে দিয়ে প্রবাহিত রক্তবিন্দুগুলো যেন এবার সব জমে বরফ হয়ে যাবে বলে ওর মনে হচ্ছে। নেশাগ্রস্ত চোখ নিয়ে প্রায় পড়ি পড়ি করে ছুটে গিয়ে ও দরজাটা খুলল। আর দরজা খুলতেই ওর মনে হলো ওর বুকে ঠিক দুটো পাঁজরেই কেউ যেন বজ্রাঘাত করল। তাহলে হঠাৎ কাকে দেখে ওর মনে হলো এই সৌরমণ্ডলের সমস্ত গ্রহগুলো যেন এক মুহূর্তের মধ্যেই স্তব্ধ হয়ে যাচ্ছে। নগ্ন প্রায় পোশাকের অন্তরালে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে এ যেন এক রূপের জাদু দিয়ে ঢেকে রাখা কুৎসিত রমণী। ততক্ষণে যেন ওই মহিলারও গলায় জমতে শুরু করে দিয়েছে বিন্দু বিন্দু ঘাম। অন্ধকারের আবছা আলোয় চোখের মধ্যে বেশ ভালোভাবেই ফুটে বেরিয়ে আসছে তার এক তির্যক লজ্জারাঙা দৃষ্টি। ঠোঁট দুটোতেও সেই মহিলার যেন এক সন্ত্রাসের কম্পন। কঠিন জমানো আবেগে লবণাক্ত যেন তার গোটা শরীরটা।
দুজনের চোখে চোখ পড়তেই সেই চার চক্ষু থেকে এক নিঃশ্বাসে ফুটে বেরিয়ে এলো অপমান, দুঃখ, ক্ষোভ, আতঙ্ক, লজ্জা আর অবিশ্বাস। দুজনেরই চোখের পাতা আর ঠোঁট যেন ভূমিকম্পের মতো থর থর করে কাঁপছে। অবশেষে চন্দনের গাল বেয়ে নেমে এলো গরম অশ্রুধারা। ক্রুদ্ধ সাহসী বিস্ফোরণ কণ্ঠে চন্দন চিৎকার করে বলে উঠল, চন্দ্রা, তুমি এখানে? ছি! যে ভালোবাসা একদিন ওদের দুজনের পৃথিবী ছিল, আজ সেই ভালোবাসাই চুপচাপ মারা গেল, কোনো চিৎকার ছাড়াই, কোনো কান্না ছাড়াই। সত্য বেরিয়ে এলো ঠিকই, কিন্তু সেই সত্য ওদের ভিতরে অন্ধকারের আগুন জ্বালিয়ে দিল, যা আজীবন তাড়া করবে ওদের দুজনকে। নীরব রাতের ঘুমে, শূন্য দিনের আলোতে, এমনকি আয়নার সামনে দাঁড়ালেও চন্দন সেদিন সেই দরজা খুলেছিল, কিন্তু সেই মুহূর্তেই ওদের দুজনের ভিতরের দুটি অদৃশ্য দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। হয়তো কোনোদিন সেই দরজা আর খুলবে না, কিন্তু খুললে ওরা দুজনেই শুধুমাত্র শুনবে একটা ভাঙা সম্পর্কের দীর্ঘশ্বাস। সত্য কখনো মানুষকে মুক্তি দেয় না, কখনো কখনো তা মানুষকে আবার বাঁচতেও দেয় না পুরোপুরি। তবু মানুষ সত্যকেই খোঁজে। আপনার জন্য শেষ আহ্বান, এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, যদি অন্ধকার, রহস্য বা ব্যথা আপনাকে ধাক্কা দেয়, একটা লাইক দিন। যদি অনুভব করেন, কমেন্ট করুন। যদি নিজের জীবনের কোনো গোপন দরজা খোলা বা বন্ধ দেখে থাকেন, তাহলে শেয়ার করুন। যারা অনুভব করবেন যে দরজার ওপারে সত্য লুকিয়ে থাকে, সাবস্ক্রাইব করুন, কারণ আরও গভীর, আরও অন্ধকার, আরও রহস্যময় গল্প আসছে আগামী দিনে। দুইজনের চোখে চোখ, চোখে আগুন, আর বেরিয়ে এলো সেই সত্য যা থেকে পালানো যায় না। গল্প এখানেই শেষ, কিন্তু ভাবনা তো আর এখানে শেষ নয়। ভাবনা তো এখান থেকেই শুরু।